আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নেফ্রনে যে পার্টগুলো আছে বা আমাদের বোর্ডে নেফ্রনের যে পয়েন্টগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে যদি বলতে হয় নেফ্রনের ক্ষেত্রে অনেকগুলো এমসিকিউ আসে। যেমন আমাদের নেফ্রন হচ্ছে বৃক্কের গঠন ও কার্যের একক। এছাড়াও দেখা যায় নেফ্রন হচ্ছে কতগুলো থাকে বলতো, প্রতিটা বৃক্কে থাকে 10 থেকে 12 লক্ষ, এবং দুইটা বৃক্ক মিলে আমাদের হয়ে যায় টোটাল হচ্ছে 20 থেকে 24 লক্ষ আমাদের নেফ্রন হয়ে যায়। আচ্ছা, এখানে আরো অনেকগুলো কথা আছে, যেমন আমাদের প্রতিটা নেফ্রন হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার। দেখো, 3 থেকে 5 সেন্টিমিটার আমাদের লম্বা হয়ে থাকে। এই জন্য টোটাল লেন্থ হচ্ছে 36 কিলোমিটার অথবা 22.5 মাইল। এছাড়াও দেখা যায় আমাদের আরো অনেকগুলো এমসিকিউ আসে যে প্রতি মিনিটে কত মূত্র তৈরি হয়। প্রতি মিনিটে আমাদের 125 ঘন সেন্টিমিটার এতটুকু আমাদের আমাদের নেফ্রন দ্বারা পরিশ্রুত হয়। বাট আমাদের আবার পুনঃশোষিত হয়ে যায়, 99% হয়ে যায় কি পুনঃশোষিত হয়ে যায়। এবং দেখা যায় কি প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার অথবা 1 ml মূত্র তৈরি হয়। এবং প্রতি মিনিটে 1 ml যেহেতু মূত্র তৈরি হচ্ছে, তাহলে বাকি কতটুকু গেল? বাকি 124 ml আমাদের পুনঃশোষিত হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো নেফ্রনের এই চিত্রটা একটু ঝাপসা লাগতে পারে, আমরা আরেকটা সুন্দর চিত্র দেখি। দেখো, এখানে কিন্তু আমাদের নেফ্রনের সবগুলো পার্ট দেখানো আছে। ফার্স্ট অফ অল যদি বলি, আমাদের নেফ্রনে দেখো এখানে আমাদের একটা বোমেস ক্যাপসুল আছে, তাই না? এই যে একটা বোমেস ক্যাপসুল আছে, এখানে দেখো আমাদের কোষিক জালিকা আছে, লেখা আছে 50 থেকে 60টা কোষিক জালিকা থাকে। এখানে আমাদের আফারেন্ট আর্টেরিয়ল প্রবেশ করে, ইফারেন্ট আর্টেরিয়ল বের হয়ে যায়। আফারেন্ট মানে হচ্ছে আসতেছে, ইফারেন্ট মানে বের হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের প্রক্সিমাল প্যাচানো নালিকায় দেখো কি হয় বলতো, এখানে আমাদের পরিশ্রুতকরণটা হয়ে এখানে ভিতরে ঢুকে হেনরির লুপ হয়ে আসে। দেখো এই পার্টটা হচ্ছে আমাদের পুরোটাই হেনরির লুপ। এই পার্টটাকে এখান থেকে হচ্ছে ডিসেন্ডিং পার্ট, এখানে হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট, এই পর্যন্ত আমাদের হেনরির লুপ থাকে। এরপরে দেখো ডিস্টাল প্যাচানো নালিকা এখানে এসে আমাদের সংগ্রাহী নালিকায় এটাকে ড্রেন করে দেয়। তাহলে সংগ্রাহী নালিকা পর্যন্ত আসার পরে দেখো অনেকগুলো সংগ্রাহী নালিকা মিলিত হয়ে ডাক্ট অফ বেরেনি তৈরি করে। ঠিক আছে, এখানে জাস্ট একটা শর্ট ভিডিও, জাস্ট তোমাকে দেখানোর জন্য যে আসলে কোন কোন পয়েন্টগুলো আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, পরবর্তীতে আমাদের আরো কয়েকটা পয়েন্ট এখানে আছে, যেমন ধরো যে আমাদের প্রক্সিমাল প্যাচানো নালিকার মধ্যে মাইক্রোভিলাই থাকে। এই মাইক্রোভিলাই থাকার কারণে কি হয় বলতো, জিনিসগুলোকে শোষণ করা আরো সোজা হয়। এবং দেখবে আরো কথা লেখা আছে, মাইট্রোকন্ড্রিয়া থাকে। আবার হচ্ছে এই পয়েন্টগুলো একটু হালকা পাতলা জানলেই হবে। আচ্ছা দেখো, নেফ্রনের পার্টগুলো আমি যেটা লিখছি, প্রথমত রিনাল কর্পাসল আর রিনাল টিউবিউল। রিনাল কর্পাসল কাকে বলে? ওই যে পড়ছিলাম বোমেস ক্যাপসুল, পেয়ালার মতো দেখতে। তাহলে দেখো আমাদের যে বোমেস ক্যাপসুল ছিল, এখানে বোমেস ক্যাপসুল আর হচ্ছে এখানে আমাদের গ্লোমেরুলাস। তাহলে বোমেস ক্যাপসুল হচ্ছে আমাদের পেয়ালার মতো যে অংশটা, আর এখানে যে এক কথায় আমাদের যে গ্লোমেরুলাস আছে, কোষী জালেগুলো প্রবেশ করে একসাথে ইন্টারমিঙ্গেল হয়ে যে আমাদের বোমেস এক কথায় গ্লোমেরুলাস তৈরি করলো। এই গ্লোমেরুলাস এবং বোমেস ক্যাপসুল মিলা হয়ে আমাদের রেনাল কর্পাসল। এটাকে রেনাল কর্পাসল অথবা মালপিজিয়ান বডিও বলা হয়। রেনাল কর্পাসল বলা হয়, মালপিজিয়ান বডি বলা হয়। এবং রেনাল টিউবিউলসে দেখবা এটাকে পিসিটি, তিনটা পার্ট আছে, পিসিটি, লুপোফেনলি আর ডিসিটি। পিসিটি মানে হচ্ছে প্রক্সিমাল প্যাচানো নালিকা, বা এটাকে বলা হচ্ছে নিকটবর্তী প্যাচানো নালিকা। আর লুপোফেনলিতে আমরা জানি দুইটা পার্ট, ডিসেন্ডিং পার্ট, অ্যাসেন্ডিং পার্ট। আর হচ্ছে ডিসিটি হচ্ছে দূরবর্তী প্যাচানো নালিকা। ডিসিটি মানে হচ্ছে ডিস্টাল, ডিস্টাল মানে দূরবর্তী। প্রক্সিমাল মানে হচ্ছে কাছাকাছি। ঠিক আছে, প্রক্সিমাল মানে হচ্ছে কাছাকাছি। আচ্ছা দেখো, আমি যদি আরো একটু বলি, আমাদের এখানে এটা দেখানো আছে পুরো একটা বোমেস ক্যাপসুল। বোমেস ক্যাপসুলে প্রথমে জানতে হবে যে আমাদের একটা ক্যাপসুল আছে। দেখো এই ক্যাপসুলটা একটা পেয়ালার মতো না, দ্বিস্তরী পেয়ালা। একটা স্তর হচ্ছে ভিসেরাল স্তর, একটা হচ্ছে প্যারাইটাল স্তর। ভিসেরাল স্তর কি করে, ভিতরের দিকে থাকে, আর প্যারাইটাল স্তর হচ্ছে বাইরের দিকে থাকবে। ভিসেরাল স্তরের মধ্যে পোরোসাইট থাকে। এই পোরোসাইটগুলো কি বলতো, বিশেষ প্রবর্ধনযুক্ত কোষ। বিশেষ প্রবর্ধনযুক্ত কোষ, দেখো এখানে প্রবর্ধনগুলো এখানে দেখানো আছে হোয়াইট কালার করে। এগুলো হচ্ছে এক কথায় পোরোসাইট। এর বাইরের দিকে কি থাকে বলতো, এর বাইরের দিকে থাকে আমাদের আইসাকার এপিথেলিয়াম। কি থাকে বলতো, আমাদের এর বাইরের দিকে থাকে আমাদের আইসাকার এপিথেলিয়াম থাকে। এবং এই আইসাকার এপিথেলিয়ামের মাঝখানে, ভিসেরাল আর প্যারাইটালের মাঝখানে থাকে ক্যাপসুলার স্পেস। যখন আমাদের যে কোনো মূত্র বা যে কোনো কিছু পরিশ্রুত হয়, ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়, তারপরে নিচের দিকে চলে যায়। দেখো এটাকে লেখা আছে ক্যাপসুলার স্পেস। এবং পোডোসাইটের পোডো মানে হচ্ছে পা। দেখুন আমরা পড়ছি না পেডাল ডেস্ক হাইটার ক্ষেত্রে, পেডাল মানে হচ্ছে পা। ঠিক আছে, পেডাল মানে হচ্ছে পা। আচ্ছা দেখো, আরো যদি বলতে হয়, এখানে নেফ্রনের প্রকারভেদ দেওয়া আছে। একটা হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল, দেখো লেখা আছে সুপারফিশিয়াল কর্টিক্যাল। আর একটা হচ্ছে জাক্সটামেরুলারি নেফ্রন। জাক্সটামেরুলারি মানে হচ্ছে কি, জাক্সটা মানে কাছে, মেরুলা মানে হচ্ছে মেরুলার কাছাকাছি। তাহলে মেরুলার কাছাকাছি কে থাকে, জাক্সটা। আর জাক্সটা মানে হচ্ছে জরুরি, তার মানে জরুরি ভিত্তিতে সে মূত্র তৈরি করে। আর সুপারফিশিয়াল মানে হচ্ছে স্বাভাবিক। তাহলে স্বাভাবিক অবস্থায় মূত্র কে তৈরি করে বলতো, আমাদের সুপারফিশিয়াল কর্টিক্যাল। সুপারফিশিয়াল কর্টিক্যাল স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করবে। আর নেফ্রনের প্রকারভেদের মধ্যে মনে রাখতে হবে, সুপারফিশিয়াল হচ্ছে 85% আর জাক্সটামেরুলারি হচ্ছে আমাদের 15%। ঠিক আছে, এইটুকু জাস্ট সিম্পলিফাই ভাবে মনে রাখতে হবে। নেফ্রনের কাজের মধ্যে এখানে দেখো আল্ট্রাফিল্ট্রেশন, নির্বাচনমূলক পুনঃশোষণ, এগুলো জানতে হবে আমাদেরকে। বইয়ে তোমাদের আল্ট্রাফিল্ট্রেশন দেওয়া নাই, বাট তুমি যদি নেফ্রনের কাজ চিন্তা করো, ভালো সে কিন্তু আল্ট্রাফিল্ট্রেশন করে। এবং এই তিনটা হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া। মূত্র তৈরির প্রক্রিয়াগুলো কিন্তু এখানে তিনটা আছে, যেটা আল্ট্রাফিল্ট্রেশন, নির্বাচনমূলক পুনঃশোষণ আর সক্রিয়করণ। এই তিনটা পয়েন্ট মূত্র তৈরির মধ্যে আছে। এই পয়েন্টগুলো আমরা নেফ্রনের কাজের মধ্যেও লিখতে পারি। যদিও বইয়ে লেখা আছে পুনঃশোষণ, বাট আমার এক কথা পরিশ্রুতকরণ লেখা আছে, আমরা আল্ট্রাফিল্ট্রেশন লিখলেও কোনো সমস্যা নাই।
আচ্ছা, এখানে ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। ইউরিয়া এক কথায় কোথায় তৈরি হয় ভাইয়া? ইউরিয়া তৈরি হয় আমাদের লিভারে। তাহলে লিভারে যেহেতু তৈরি হচ্ছে, আমাদের জানতে হবে যে লিভারে কোন প্রক্রিয়া তৈরি হয়। সেটা হচ্ছে অর্নিথিন সাইকেল বা অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি হয়। তাহলে অর্নিথিন চক্রের মাধ্যমে কি তৈরি হচ্ছে বলতো? কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া মিলিত হয়ে আমাদের এই ইউরিয়া তৈরি করতেছে। বাট এর আগে কি হয় বলতো? আমাদের একটা অ্যামাইনো অ্যাসিড থাকে। কেন না অ্যামাইনো অ্যাসিড বলে একে? কারণ এখানে একটা অ্যামিন মূলক আছে, একটা অ্যাসিড মূলক আছে। যখন অ্যামাইনো অ্যাসিড থেকে ডি অ্যামিনেস প্রক্রিয়ায় আমাদের ডি অ্যামাইনেস এনজাইমের মাধ্যমে আমাদের কি হয়ে যায়? অ্যামিনটা আলাদা হয়ে যায়, সেটা একটা প্রোটনের সাথে বিক্রিয়া করে, প্রোটনের সাথে বিক্রিয়া করে অ্যামিন হয়ে যায়। সেই অ্যামিনটা আবার কোথায় আসে বলতো? এখানে এসে কার্বন ডাই অক্সাইডে বিক্রিয়া করে কি করে আমাদের ইউরিয়াটা তৈরি করে। ইউরিয়াটা দেখা যায় কি আমাদের এক কথায় নন টক্সিক। আমাদের যে অ্যামোনিয়া আছে সেটা কিন্তু টক্সিক, বাট ইউরিয়া হচ্ছে নন টক্সিক। বাট ইউরিয়া বেশি পরিমাণ আমাদের দেহে তৈরি হয়ে গেলে সেটা কিন্তু সমস্যা তৈরি করে। এই জন্য দেখা যায় কি আমাদের এক কথায় এই জিনিসটা হচ্ছে ইউরিয়া তৈরি করে আমরা নন টক্সিক করে ফেললাম অ্যামোনিয়াকে। এখন এটা কি হবে বলতো? আমাদের এটা আমাদের কিডনি দিয়ে, আমাদের নেফ্রন দিয়ে পরিশ্রুত হয়ে একবারে আমাদের মূত্র হিসেবে বের হয়ে যাবে। ঠিক আছে, এই টোটাল পয়েন্টগুলো আজকে আমি এখানে পড়ানো হয়েছে। তো আশা করি তোমাদের যতগুলো মানে যতটুকু প্রশ্ন ছিল যে নেফ্রন সম্পর্কে, আশা করি এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমার আরো টার্গেট থাকবে যে এরকম শর্ট শর্ট ভিডিও আনার। তো তোমরা একটু কমেন্ট করো যে ভাইয়া ঠিক আছে এরকম আরো ভিডিও চাও কিনা। ঠিক আছে, ওভারঅল আমি যেটুকু পড়াই দিয়েছি এখান থেকে বললাম, এটা হচ্ছে আমাদের নেফ্রন সম্পর্কে একদম বেসিক ধারণা, এবং ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়াটা কিন্তু এখানে আমি ভালো মতো বলে দিচ্ছি। ঠিক আছে, তো আজকে জাস্ট এটুকুই। আশা করি তোমাদের ছোটখাটো অন্য যে কোনো প্রয়োজনে বায়োলজি ভিত্তিক যেগুলো প্রশ্ন আছে তোমরা করতে পারো। তাহলে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।